পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে লেবাননে সেনা রেখে দেবে ইসরায়েল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি। আরও থাকছে সৌদি রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা। এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি। সব শেষে জানিয়ে দিব বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে পুতিন, জাপান বলল একেবারেই অগ্রহণযোগ্য। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে পুতিন, জাপান বলল একেবারেই অগ্রহণযোগ্য। বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরকে একেবারেই অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি বলেছেন, এই সফর জাপানি জনগণের অনুভূতিতে চরম আঘাত হানছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পুতিন কুরিল দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ ইতুরুপ পরিদর্শন করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের ভাগে সোভিয়েত ইউনিয়ন দ্বীপপুঞ্জটি দখল করে নেয় এবং তখন থেকেই রাশিয়া ও জাপান উভয় দেশেই এর মালিকানাধীন দাবি করে আসছে। এই অঞ্চলটি নিয়ে দীর্ঘদিনের এই ভূখণ্ডগত বিরোধের কারণে মস্কো ও টোকিও আজ পর্যন্ত কোনো শান্তি চুক্তি স্বাক্ষর করেনি। জাপান এই দ্বীপগুলোকে তাদের উত্তরাঞ্চলীয় ভূখণ্ড বলে অভিহিত করে থাকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী সানোয়া তাকাইসি জানান, পুতিনের এই সফর রাশিয়ার প্রতি জাপানিদের মনোভাবকে আরও নেতিবাচক করে তুলছে। দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিৎসু মোতেগিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এর আগে বিভিন্ন রুশ কর্মকর্তা ওই অঞ্চলে সফর করলে জাপান তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছিল। কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার জন্য অত্যন্ত কৌশলগত একটি এলাকা। গত এক দশকে মস্কো এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে জোরদার করছে এবং ইতুরুপ দ্বীপটিকে প্রধান সামরিক বিমান ঘাঁটি হিসাবে ব্যবহার করে আসছে। সম্প্রতি চীন ও রাশিয়ার যৌথ নৌবাহিনী এই অঞ্চলের প্রণালী দিয়ে টহল পরিচালনা করায় এবং রাশিয়া নিয়মিত সামরিক মহড়া চালিয়ে যাওয়া টোকিও বরাবরই এর নিন্দা জানিয়ে আসছে। মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি। রাশিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের 10% চায় ইউক্রেন। প্যাট্রিয়ট পেলেই মস্কোর সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বড় দাবি করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। এ প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মাত্র 1% এখন কিয়েভের হাতে রয়েছে। জেলেনস্কি জানান, গত বছরের তুলনায় চলতি বছরে তাদের কাছে 2.5 গুণ কম ক্ষেপণাস্ত্র রয়েছে, যেখানে এই এক বছরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বিগুণ উৎপাদিত হয়েছে। তিনি আরও জানান, জাতিসংঘের তথ্য মতে 2022 সালের এপ্রিলের পর গত জুলাই মাস ছিল ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। মার্কিন মজুতের মাত্র 5% পেলেও শীতকাল পার করে সাধারণ মানুষের জীবন রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট দেখা দেওয়ায় কিয়েভ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। জেলেনস্কি জানান, প্রতিদিন কোটি কোটি ফোন কল এবং নানা অপ্রকাশযোগ্য সমঝোতার মাধ্যমে প্রতিরোধী ক্ষেপণাস্ত্র জোগাড় করার চেষ্টা করছেন তিনি। অন্যদিকে ন্যাটোর আঙ্কারা সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়ার আশ্বাস দিলেও পরে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের সহায়তা বাড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে সম্প্রতি কথা বলার বিষয়ে নিশ্চিত করেন জেলেনস্কি। সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগারকে লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এ প্রতিবেদনে একটি সামরিক সূত্র বলছে, সৌদি আরবের জিজান অঞ্চলে ওই হামলা চালায়। তবে এই হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটছে তা নিয়ে প্রতিবেদনে জানানো হয়নি। এদিকে এই হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি জানায়, ইয়েমেনের সাদা ও হাজ্জা প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব সৌদি আরব লঙ্ঘন করার এর জবাব হিসেবে হামলাটি চালানো হয়েছে। লেবাননে সেনা রেখে দেবে ইসরায়েল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি।
হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখল করা নিরাপত্তা অঞ্চল থেকে সেনা সরাবে না ইসরায়েল। দখলদারের দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এমন মন্তব্য করেছেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ইসরায়েল কাটজ বলেছেন, দখলকৃত ওই এলাকায় দীর্ঘমেয়াদী অবস্থানের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েল কাটজ বলেন, লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অবস্থান করবে যতক্ষণ না হিজবুল্লাহ নিরস্ত্র হচ্ছে এবং পুরো লেবাননের সংগঠনটির হুমকি দূর করা হচ্ছে। সেনা ও সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘ সময় সেখানে থাকার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ইসরায়েল কাটজের এই বক্তব্যের আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছিল। ওয়াশিংটন বলেছে, দক্ষিণ লেবাননে স্থায়ী ইসরায়েলি সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ যাচাইয়ের সঙ্গে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্ত রয়েছে। তবে ইসরায়েল কাটজের এই বক্তব্যে ইঙ্গিত মিলছে, হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েল প্রত্যাহারের পথে যেতে চাইছে না। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলি সেনা লেবানন থেকে সরে না যাওয়া পর্যন্ত নিজেদের অস্ত্র নিয়ে আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এর ফলে সেনা প্রত্যাহার ও নিরস্ত্রীকরণ কোনোটি আগে হবে তা নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামো অনুযায়ী দক্ষিণ লেবাননে প্রথম কয়েকটি পাইলট জোনে লেবাননের সেনাবাহিনী কার্যক্রম শুরু করছে। পরবর্তী ধাপে এসব এলাকায় পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েল ও হিজবুল্লাহর অবস্থানের পার্থক্যের কারণে পুরো প্রক্রিয়া এখনও অনিশ্চিত। ইসরায়েল কাটজের অবস্থান গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের সঙ্গেও মিল রয়েছে। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ক্ষেত্রে নেতানিয়াহু হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণকে পূর্ব শর্ত হিসেবে তুলে ধরছেন। আগামী 27 অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর এটি দেশটির প্রথম নির্বাচন। নির্বাচনের আগে নিরাপত্তা ইস্যুতে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরতে নেতানিয়াহুর লিকুদ পার্টি জোর দিচ্ছে। ইসরায়েল কাটজের সর্বশেষ বক্তব্য সেই রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 2। যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় দুপুর 1:33 দিকে শালোডো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে থাকার খবর পাওয়ায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে 2 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত এই হেলিকপ্টারটি ছিল AH-64 অ্যাপাচি। এটি কাছের ফোর্ট হুড সেনাঘাঁটিতে অবস্থান করত। ফোর্ট হুড যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যতম বড় সামরিক ঘাঁটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছেন বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র কিলিপ কোলম্যান। ইউক্রেনে দৈনিক 1.5 শতাধিক রাশিয়ার হামলা, বাড়ছে প্রাণহানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থলভাগের সম্মুখ সারিতে বড় ধরনের পরিবর্তন না এলেও আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে। গত মাসে রাশিয়া প্রতিদিন গড়ে 172টি হামলা চালিয়েছে, যেখানে ইউক্রেনের গড় ছিল 28টি। এর ফলে উভয় পক্ষের আক্রমণ সক্ষমতা এখন অনেক ক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর ফলে লক্ষ্যবস্তুতে হামলা সফল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতি সপ্তাহে বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষককারী সংস্থা এসিএলইডির পূর্ব ইউরোপ গবেষণা ব্যবস্থাপক ওলহা পেলিসুক বলেন, হামলার ঘটনা ও হতাহতের সংখ্যা দুটোই বেড়েছে। একই সঙ্গে হামলার লক্ষ্যবস্তুর বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংবাদ মাধ্যমে সিএনএন বলছে, গত 1 বছরে রাশিয়ার গভীরে হামলার ক্ষেত্রে ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সক্ষমতা দ্রুত বেড়েছে। জুনের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা বাড়ানোর 40 দিনের অভিযান ঘোষণা করেন।